সংসদের দুই কক্ষে পাস হয়েছে বন্দে মাতরম বিল, কিন্তু এরপরও আদালতে নিয়ে যাওয়া হলো বন্দে মাতরম। মাদ্রাসায় বন্দে মাতরম গানের 6 নম্বর অনুচ্ছেদ গাওয়া নিয়ে জনস্বার্থ মামলা, কিন্তু আদালত কোনো যুক্তিই শুনতে নারাজ। তারা জানালেন, আকাশ ভেঙে পড়বে না, আমার ধর্মে নেই এমন কোনো শব্দবন্ধ যদি আমাকে উচ্চারণ করতে বলা হয় তাহলে কি হবে? আমি কি সেই ধর্মের হয়ে যাব নাকি? হাজার হাজার খ্রিস্টান স্কুলে পড়ুয়াদের বলা হয় লর্ডের কাছে প্রার্থনা করতে। কোনো একটি ধর্মের ছাত্রছাত্রীরা কি তখন প্রশ্ন তোলেন, কেন খ্রিস্টান ধর্মের কথা তাদের বলতে বলা হচ্ছে? মাদ্রাসায় বন্দে মাতরমের 6টি অনুচ্ছেদ গাওয়া হলে আকাশ ভেঙে পড়বে না। আর আদালতের এই কড়া পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক মহলেও হাওয়া বেশ গরম। ভারত মাতার আমরা সন্তান, গর্ভধারিণীকে আমরা যেভাবে শ্রদ্ধা করি, আমাদের মাকে, দেশমাতৃকাকেও সমান বা তার বেশি বললেও অত্যুক্তি করা হবে না। বন্দে মাতারাম, মাকে বন্দনা করা, দেশ মাতাকে বন্দনা করা, এটাতে আমি জানি না এটা নিয়ে কেন কেস হয়, আর এটা নিয়ে কেনই বা ওজোর আপত্তি আমার জানা নেই। তো সঠিক সিদ্ধান্ত কোর্ট দেবে বা তারাও একদিন বুঝবেন। ভারতবর্ষের সমস্ত জায়গায় বন্দে মাতরম হবে। বন্দে মাতরম না গাইলে সেটাকে দেশের অস্তিত্ব, পরম্পরা, সংস্কৃতির বিরোধিতা মনে করা হবে। আইনও করেছে সরকার, সেই জন্য ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের আইন মানতে হবে, তার জন্য ইন্ডিভিজুয়াল কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। কংগ্রেসের তদানীন্তন নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরম বা আনন্দমঠের মধ্যে সাম্প্রদায়িকতা আছে। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে তিনি লিখে গেছেন, বঙ্কিমস বন্দে মাতরম ফ্রম বিগিনিং টু এন্ড ইজ ফুল অফ হেট্রেড। পশ্চিমবঙ্গে বন্দে মাতরমের বিরোধিতা হবে, বঙ্কিমচন্দ্রের বিরোধিতা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোধি নিয়ে পঞ্চম জর্জের সঙ্গে ঝুলে দেওয়ার চক্রান্ত চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। পরিস্থিতি কোথায় পশ্চিমবঙ্গে পৌঁছেছে সেটা বোঝার জন্যই আজকে এই মামলাটা হয়তো দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় ঠিক দাঁড়িয়ে আছি। বন্দে মাতরম গানটা কতটুকু গাওয়া হবে এটা স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে ঠিক হয়ে গেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখনও বন্দে মাতরম দুটো পংক্তি গাওয়া হবে, তার কারণ দেশের সামগ্রিকভাবে মানুষের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখার জন্য, যাতে ধর্মীয় বিভাজন তৈরি না হয়। আজকে প্রায় 75 বছর পর মোদিরা ঘুরে ফিরে সেই ধর্মীয় বিভাজনের পরিকল্পনা নিয়ে 6টা পংক্তি গাওয়ার কথা বলেছেন। সরকার তার অ্যাফিডেভিট দিয়ে জমা দেবে বলেছে, অ্যাফিডেভিট দেওয়ার পর চূড়ান্ত শুনানি হবে। এর আরো স্তবক আছে, তা আমরা তো প্রথম অংশটি গাই যেটি আনুষ্ঠানিকভাবে 52 সেকেন্ডে। তো তার মানে তো এই নয় যে পুরো গানটাকে কেউ অসম্মান করছে। বন্দে মাতরম আমাদের রক্তে, শ্বাস প্রশ্বাসে। কিন্তু বন্দে মাতরমের 6টি স্তবক যদি গাইতে হয়, সেটা যে কোনো অনুষ্ঠানেও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তার জন্য কারো শ্রদ্ধা বা সম্মান কম দেখাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা 6টা স্তবকও গাইতে প্রস্তুত, একটা স্তবকও। রাষ্ট্রীয় সঙ্গীত বা রাষ্ট্রীয় গান এটা দেশের মর্যাদা। বন্দে মাতরম হোক আর জনগণ মনে হোক, একটা মন্ত্রকে উচ্চারণ করে কোনো জনজাতির মানুষ সংগ্রাম করে প্রাণ দিয়ে দিচ্ছে, বিশ্বের ইতিহাসে নেই। আরব তাদের দেশকে পৃথিবী বলে আর আমরা মাতৃভূমি বলি। মা মানে তো একটা ধারণা, একটা ইমেজ, একটা ভাবনা, সেই ভাবনার কথা বন্দে মাতরম আছে। এবং কখনো কখনো দেবদেবী বলা হয়েছে, তো অসুবিধা কি আছে? ফলে যারা এটা করছে তারা আসলে দেশটিকে চেনে না, দেশের সংস্কৃতিকে চেনে না, দেশের প্রতি টান ভালোবাসা নেই। অত্যন্ত লজ্জার। এটা হাইকোর্টে গেল কেন? হাইকোর্টে বিচারককে বলতে হবে কেন? আমি মনে করি এর বিহিত বন্দোবস্ত হওয়া দরকার, প্রত্যেককে বন্দে মাতরম গাইতে হবে। মসজিদে মাইক খোলা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানালেন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ। এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদ তারা অমিত শাহের সঙ্গে দেখা করে নালিশ জানালেন, অভিযোগ জানালেন। ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমান
এই 3 জন মসজিদে মাইক খোলা নিয়ে অভিযোগ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। এতদিন একটা পরম্পরা চলছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমরা সেই গাইডলাইন মেনেই চলতে চাই এবং শব্দ দূষণ আইন মেনেই আমরা এটা করতে চাই। আমরা অনুরোধ করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমাদেরকে অন্তত স্বাধীনভাবে বাংলায় বসবাস করার যে অধিকার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান দিয়েছে, সেই সংবিধান এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই আমরা চলাচল করব। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই, সেটা করা হোক। দ্বিতীয়ত, এসআইআর আমাদের বড় প্রবলেম। আমার শুধু মুর্শিদাবাদে 5 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। উনি এগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং দ্রুততার সঙ্গে শুনানি করে ট্রাইব্যুনালে এই নামগুলো যেন আসে তার ব্যবস্থা করার কথা উনি বলেছেন। ওনার সঙ্গে দেখা করে ওরা ওদের বক্তব্য বলল, আমি আমার এলাকার কিছু সমস্যার কথা বলেছি এবং টোটালি ওয়েস্ট বেঙ্গলের কিছু ভাবনা আমাদের বাতিল করলে ভালো হবে সেগুলো নিয়ে এনসিপিআইকে ব্রেকফাস্টে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর। মঙ্গলবার এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এনসিপিআইকে ব্রেকফাস্টে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। সবাই তো নেই, কালকে আবার সিএম এর সঙ্গেও মিটিং আছে ওদের, আবু তাহের সিএম এর সঙ্গেও মিটিং আছে, তার জন্য ওরা চলে যাবে, অনেকে চলে গেছে, তো সেই জন্য তারা আসতে পারবে বলে এই মুহূর্তে কোনো, আজকে জেনেছে সবাই না, কালকের মধ্যে আবার অ্যাটেন্ড করতে পারবে কিনা অনেকে জানে না। রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ডিলিমিটেশন বিলে সমর্থন করার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধীকে। বিরোধীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত, কিরেন রিজিজুকে এরকমই জানিয়েছেন রাহুল গান্ধী। राहुल गांधी जी से मेरा अच्छा बात हुआ और एक विषय हमने रिक्वेस्ट किया है और बाकी विषय में भी बात किया है। हम तो चाहते हैं कि कांग्रेस और बाकी अपोजिशन पार्टी से हम लगातार बातचीत करते रहें और तालमेल करके काम करें। हम एक दूसरे के विरोधी हैं, दुश्मन तो नहीं है ना, तो देश हित में हम सब मिलकर काम करें। लेकिन ऐसा चित्र दिखाते हैं बाहर में कि हम बिल्कुल पार्लियामेंट चलने ही नहीं देंगे, तो इसका नुकसान किसका होगा। गृहमंत्री जी ने अपना जो बिल वगैरह भी यहाँ पेश किया और गृहमंत्री जी तो है ही पार्लियामेंट में, सुबह से शाम यह बैठते काम कर रहे हैं और यहाँ पार्लियामेंट में तो उस दिन वही रहेंगे ना मंत्री जिसका बिल है। নদী ব্রিজের উপর জল উঠে যাওয়ার জন্য পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই শাল নদীর ব্রিজের উপর যাতায়াত করবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ময়ূরাক্ষী নদীর একদম ডাউন স্ট্রিমে, আর ওই দেখা যাচ্ছে তিলপাড়া ব্যারেজ। ওই তিলপাড়া ব্যারেজ থেকেই কিন্তু আজকে সকালবেলাতেও জল ছাড়া হয়। বর্ষা এলে এই একই অবস্থা হয় বাঁকুড়া 2 নম্বর ব্লকের পানকানালির সেতু। ইতিমধ্যে যদি দেখা হয়, আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এই কজওয়ে। এটা বাঁকুড়ার সাথে যোগাযোগের একমাত্র ভরসা পথ, আর এই পথ দিয়ে প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ যাতায়াত করে।
দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, আর তাতেই ভাসছে একাধিক জেলা। টানা বৃষ্টিতে ঝাড়গ্রামের ঢোলভাঙা কজওয়ের জলস্তর বেড়ে গিয়েছে। বন্ধ যান চলাচল, ঝুঁকি এড়ানোর নির্দেশ প্রশাসনের তরফে। চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টি চলছে, আর তাতেই ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বাঁকুড়ায় জলের তলায় মানকানালি সেতু, নদীর দুপাশে জলমগ্ন 30 থেকে 40টি গ্রাম। জলমগ্ন এলাকা, ব্যাহত যান চলাচল। শহরে যেতে 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জল, সতর্ক করতে তিলপাড়া ব্যারাজে সাইরেন। ময়ূরাক্ষীর জল বাড়ছে, নদী পাড়ের বাসিন্দাদেরও আতঙ্ক বাড়ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছড়ায় কাছের ভাষা ব্রিজের একাংশ ভেঙে তলিয়ে গিয়েছে।